মেজবানির আয়োজনে করেছিলাম, কিন্তু তারপর থেকে ওইখানে দলীয়করণ করার ফলে ওইখানে আর কোনো কিছু হয়নি। বরঞ্চ ওদের একটা অভ্যাস আছে, ওরা কারো কোনো জিনিস রাখতে জানে না, সহ্য করতে পারে না। আমার ফলক টলক ডক্টর মতিনের ফলক সব ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে তাদের এমপি, তাদের মন্ত্রী, তাদের ফলক লাগিয়ে রেখেছে। এই যে হিন্দু মনতা আওয়ামী লীগের, এটা কিন্তু আজকের না, এরা জন্মগতভাবে ফ্যাসিস্ট। এই জন্য বললাম জন্মগতভাবে ফ্যাসিস্ট। মৌলানা ভাসানী এই দলটা তৈরি করছিল, কিন্তু মৌলানা ভাসানী থাকতে পারেনি। উনি যখন রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি করলেন, সেদিন ওই আওয়ামী লীগ কিন্তু মৌলানা ভাসানীকে দৌড়ানি দিচ্ছিল। তার মানে ওরা ছাড়া আর কেউ মানুষ না, ওরাই একমাত্র মানুষ। এইটাই হলো আওয়ামী লীগ। তার ফলশ্রুতিতে কি হয়, যখনই ওদের পতন হয় তখনই ওরা হাওয়া হয়ে যায়। এই দেখেন, যদি আপনারা ৭৫ সালে দেখেন, যদি 15 আগস্টের মধ্যরাত পর্যন্ত গাছের পাতা পর্যন্ত আওয়ামী লীগ ছিল। যেই সকালবেলা খবর হলো শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হয়েছেন, কোথায় হাওয়া হয়ে গেল কেউ খুঁজে পেল না। আবার যদি তারও পিছনে যাই আমি, ৭১ সালে জনগণ মহা উৎসাহে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে, একেবারে জনগণের হৃদয় নিংড়ানো যত ভোট আছে ওদের হাতে আরো থাকলে আরো ভোট দিত, দিয়ে তাদেরকে নির্বাচিত করেছিল। একটু সরব, তুমি কথাটা লেগে যাচ্ছে আমার গাও। তারপরে ক্ষমতা দেওয়ার জন্য আলোচনা, সমঝোতা, অনেক কিছু করেছে। 26 মার্চ 27 মার্চ চলে গেছে, বলে 27 মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা হয়েছে। 27 মার্চে যদি স্বাধীনতার ঘোষণা হয়, তাহলে তো বাংলাদেশের জন্ম সেদিন হওয়ার কথা। তো তারপরে আবার এহিয়া খানের সাথে কি দরবার করা হয়েছিল। এবং 27 মার্চের ভাষণটা যদি আপনারা লাইন বাই লাইন দেখেন, নিশ্চিত এই বক্তৃতাটার শ্রেষ্ঠ বক্তৃতা, এটা অস্বীকার করার কিছু নাই। এই বক্তৃতা শুনলে মানুষের লোম দাঁড়ায়, যে আমারও লোম দাঁড়িয়ে গেছে। আমি যখন ছিলাম মাঠে উপস্থিত ছিলাম, আমি ইয়াং ছেলে তখন, কিন্তু ওই বক্তৃতার মধ্যে সমঝোতার কথা ছিল, বারে বারে সমঝোতার কথা ছিল। ওই শেষে যে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম এবং শান্তিরতার সংগ্রাম, জয় বাংলা জয় পাকিস্তান, তো এইটা তো স্বাধীনতার ভাষণ হলো না। উনি বলছেন আসুন বসুন আলোচনা করুন, পার্লামেন্ট ডাকুন, ক্ষমতা হস্তান্তর করুন। এটা কি স্বাধীনতার ঘোষণা? ওনার বক্তৃতা বলছেন আর্মি ভাইরা তোমরা আমার ভাই, ব্যারাকে ফেরত যাও। আবার বলতেছে একটা গুলি চললে তাকে ক্ষমা করা হবে না। তো সেই ভাষণ দেওয়ার পরে যখন 24 মার্চ রাত পর্যন্ত আলোচনা চালালো, ওনাকে জিজ্ঞাসা করলো আলোচনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। ভালো না হলে আলোচনা করছি কেন? এটা সব তো দেখা, শোনা না, দেখা। তারপরে যেই 25 মার্চ রাত্রে আক্রমণ করলো নিরীহ বাঙালি, নিরস্ত বাঙালির উপরে, আওয়ামী লীগ নাই, নাই তো নাই। এই 7 কোটি মানুষ কি করবে? 7 কোটি মানুষ কোথায় যাবে? কার কাছে যাবে? কোন আশ্রয়ে যাবে? এমপি এমএলএ কেউই নাই, সব ভেঙে গেছে। ওদের ভাগার অভ্যাস 71 সাল থেকে। আবার এখন দেখেন নাই, আবার থেকে থেকে হঠাৎ করে দু একটা মিছিল বের করে। এটা আমাদের দোষে, এটা আমাদের দোষে, কেননা তাদেরকে ভরণ পোষণ আমাদের লোকজনই করতেছে, সেই জন্য সাহসটা পায়। তো সেই আওয়ামী লীগ আমার ওই সিরাজগঞ্জ সমিতিও ওইটা করেছে, এখন আর আসে না। কবে কিছু কিছু লোক আমি জানি
তারা ঘোরাফেরা করে। এখানে যারা সাংবাদিক ভাইরা আছে, তোমরা 100-150 জন আছো, ওই অফিসটা তো, ওই বিল্ডিংটা তোমাদেরও তো, তোমরাও তো মালিক। তোমরা কচুরি বলার বলে বেশি বলো কেন? তো ওখানে যে বলো না কেন আমাদের একটা অফিসের রুম দেন। সিরাজগঞ্জ সমিতির বিল্ডিংয়ে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির অফিস হবে, এটা তো বাস্তব। কিন্তু সেই জিনিসটা তোমাদের মধ্যে নাই। এটা যদি নোয়াখালী সমিতি হইতো, নোয়াখালী সমিতির সাংবাদিক সমিতির অফিস ওইখানেই হইতো। এটা তো কারো বাপের সম্পত্তি না, আওয়ামী লীগের বাপের সম্পত্তি না। এটা সিরাজগঞ্জের সাধারণ নাগরিকের জন্য করা হয়েছিল। এমন আমি করেছিলাম যে উপরে হোস্টেল থাকবে, যারা লেখাপড়া করতে আসে, হল পায় নাই, সিট পায় নাই, তারা স্বল্প পয়সায় কয়েকদিন থাকবে, হল সিট পেলে চলে যাবে, সেটাও নাই। মানে আসল উদ্দেশ্য নিয়ে যে নির্দেশনা আমি বিল্ডিংটা করেছিলাম, সেই বিল্ডিংটা হওয়া হয়ে গেছে। তা আজকে আমি বললাম, আমি জানি না তোমাদের অফিস আছে কি না। অফিস যদি না থাকে তাহলে সিরাজগঞ্জ সমিতিতে যাও, এটা তোমাদের রাইট। এই সমিতি আওয়ামী লীগ বিএনপি অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওইখানে যাও, ওইখানে অফিস করো। আজকে তোমাদের হল ভালো করে করতে, ওখানে তো আমি একটা হল বানায় দিয়ে আসছি, ওই হলে ইফতার পার্টি করতে পারতাম। আমার জন্য কষ্ট হইতো, হয়তো আমি যেতামও না অত দূরে, কিন্তু ওইখানে করলে বিফিটিং হতো। তো ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের চরিত্র হচ্ছে হলো ফ্যাসিস্ট চরিত্র। ওরা চিরকাল ফ্যাসিস্ট ছিল। এত ফ্যাসিস্ট, সিরাজগঞ্জ পৌরসভার 75 বছর না 80 বছর পূর্তি হলো। ব্রিটিশ শাসনের পরে সিরাজগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিল আমার বাবা। আমার দীর্ঘদিনের চেয়ারম্যান ছিল উনি, ব্রিটিশ আমল থেকে 1927 সাল থেকে 1948 সাল পর্যন্ত উনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। যেহেতু বাবার নাম দেওয়া লাগবে, তখন বাইর করলো বাংলাদেশ হওয়ার পরে কারা চেয়ারম্যান ছিল তাদের নাম দাও। দিস ইজ আওয়ামী লীগ। ওদের মতো মানে কি বলবো, যে ইতর বললেও কম হয়ে যায় আর কি, হীনমানের দল বাংলাদেশে আর কোনোদিন আসে নাই। এবং আওয়ামী লীগের চরিত্রের সাথে বিএনপি যদি কম্পেয়ার করা যায়, বিএনপি ইজ মিসফিট। কেন বিএনপি এক নম্বরে ছিল যে সবার প্রতি মায়া, আবার কে কখন কাকে আশ্রয় দেয় ঠিক নাই। আর আওয়ামী লীগ হচ্ছিল যে যদি বিএনপি এরকম বিপর্যয় হইতো, তাহলে তো আমাদের বাড়িঘর মাটির সাথে মিশে যেত, এরকম বিপর্যয় যেত। তো সুতরাং আজকে যারা সাংবাদিক ভাইরা আছে, আজকে একটা কথা বলতে চাই, আমি সব জায়গায় কথাটা বলি, যে 5ই আগস্ট এরপর আর কি করবো, প্রথমে কি করলাম আমি এটা আওয়ামী লীগ সম্বন্ধে আরো পরিষ্কার করে করা লাগবে। তো 5ই আগস্ট এই যে শিশু থেকে শুরু করে আমি যদি জাতিসংঘের হিসাবে ধরি 1500 লোককে হত্যা করেছে। সেই হত্যার বিনিময়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। আমাকে 9 বছরের জেল দিয়েছিল, কিন্তু এই যে কথা বলতে পারতেছি, এই পারার যে মূল্য, সেই মূল্যটা কি আমরা দিতে পারছি? আজকে দেখা গেল হাসিনা যা যা বলতো, আমি চলে গেলে ইসলামিস্টদের উত্থান হবে, জঙ্গিদের উত্থান হবে, আমি কন্ট্রোল করছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটাকে বলছে, আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটাকে কিন্তু প্রমাণ করতেছে যে হাসিনা যা যা বলছে তাই হচ্ছে। একটা মেয়েকে তার অন্যায় নিয়ে কথা বলার জন্য একজনকে ধরে নিয়ে গেল, তারপরের দিন সেই ছেলেকে মালা দিয়ে
মাথায় পাগড়ি পরে তৌহিদি জনতা চলে গেল। এটা কি মিন করে? দেশে আইনের শাসন আছে? আমি বারবার একটা কথা বলি, ইসলাম কিন্তু বিশ্ব ধর্ম। ইসলামের জন্ম সৌদি আরবে হয়েছে, কিন্তু সৌদি আরব থেকে শুরু করে যত পূবে আসছে, যত পশ্চিমে গেছে, যারা ইসলামে বিশ্বাস করছে, কিন্তু তাদের যে মাটির যে সংস্কৃতি আছে, সে সংস্কৃতি তো আরবের সংস্কৃতি এনে রিপ্লেস করা যাবে না। সুতরাং যারা এই যে লোকাল সংস্কৃতিকে বলে যে ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, এটা ভুল। পৃথিবীর কোন জায়গায় আরবি ভাষায় কথা বলে, মরক্কো গেলে মরক্কোর লোকরা এক জিনিস করে। এই যে আমি আজকে কিছুক্ষণ আগে দেখে আসলাম, যে ইরাকের মুসলমানরা ওদের নববর্ষ নওরোজ করছে, সে নওরোজে ইরাকের মুসলমান মেয়েরা নাচতেছে। তা এখন যদি আমাদের এখানে যদি বটমূলে যদি রবীন্দ্রসঙ্গীত গান গায়, তাতে অসুবিধা কি আছে? ইসলাম পচে গেছে? ইসলাম ধ্বংস হয়ে গেছে? একেবারে তো আমিও যেতাম, তবে কি আমি ইসলামতে খারিজ হয়ে গেছি? এটা বাবা আমাদের কৃষ্টি, এটা আমাদের আনন্দ, এটার সাথে ধর্মের কোনো ক্লাস নাই। কিন্তু যখন বলা হয় যে পটমূল্যে গরু জবাই করা হবে, তখন উগ্রবাদী মুসলমানের গন্ধ পাওয়া যায়, এবং সেটাই বিক্রি করা হচ্ছে। হাসিনার দল তো বসে নাই, তাদের কাছে টাকা আছে, সব আছে। না হলে আমেরিকার গোয়েন্দা প্রধান বলতেছে যে বাংলাদেশে ইসলামিস্টদের রাইজ হয়েছে, উত্থান হয়েছে। গাওয়ার্ডের কথা ফেলে দিলে চলবে না, এই গাওয়ার্ডের কথা চিন্তা করেই চলতে হবে যে বাংলাদেশে ভবিষ্যতে কি গৃহযুদ্ধ চান, নাকি আমরা যে শান্তির জন্য, যে ভোটের জন্য, যে জনগণের সরকারের জন্য আমরা আন্দোলন করছিলাম, আমরা 14 বছর 16 বছর আমরা জীবন দিছি, সেটাকে নস্যাৎ করতে চান। তো এইসব জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে গেছে। এই যে কালকে সারা ঢাকা শহরে একটা রিউমার চলছে, ওয়াই? তার মানে স্ট্যাবিলিটি নাই। এ সরকার ভালো করেছে, এই যে রোজাটা গেল, অ্যাটলিস্ট মার্কেটটাকে নিয়ে কেউ কথা বলতে পারে নাই। আলুর দাম, পেঁয়াজের দাম তো কম ছিল, এই পেঁয়াজের দাম প্রতি রোজাতেই আগুন লাগছে, এবার লাগে নাই। কিন্তু এই অর্জনটাকে শুধু এই আইন শৃঙ্খলা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের মনে রাখবে, ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্মানী ব্যক্তি, তাকে অসম্মান করাটা ঠিক হবে না। তাকে সুযোগ করে দেওয়া হোক যে অতি দ্রুত নির্বাচন দিয়ে উনি চলে যান। এখন কেউ যদি বলে যে হাসিনার বিচার যতদিন না হবে ততদিন নির্বাচন হবে না, তা হাসিনার বিচারকে আমরা চাই না? হাসিনা আমাদের নির্যাতন করে নাই? হাসিনা নির্বাচন মাস্ট হতে হবে, যে কোনো গভর্নমেন্ট আসুক। আর নির্বাচন না সাথে যদি ত্যাগ করা হয়, হাসিনার সাজা হইতে, ফাঁসি হইতে 7 বছর লাগবে। আমি 7 বছর বসে কি তামুক খামো? বললে তো হবে না, ইম্যাচিউরের মধ্যে কথা বললে হবে না। তো ইনভেস্টমেন্ট আসছে না, তারা স্টেবল গভর্নমেন্ট দেখতে চায়। এই সব মিলিয়ে আমাদের যে বিজয়, সেই বিজয়টা যেন অহদের যুদ্ধের মতো না হয়, এটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং আমাদের কৃষ্টি থাকবে। এখন পয়লা বৈশাখ আমাদের বাংলাদেশে এমন হয়ে গেছে, গ্রাম দেশের মধ্যে পয়লা বৈশাখ চলে গেছে। বৈশাখী শাহী না বলে বউ জামাইকে তালিম দেয়, এটা হয়েছে। তাই সেইটার উপরে তুমি এখন ইসলাম চাপাইতে গেলে হয়তো ইসলাম বিতর্কিত হবে, ইসলামের ক্ষতি হবে, যারা চাচ্ছে তাদের কিছু হবে না।
তো আপনার আর একটা বই দেখলাম আজকে, হঠাৎ করে দেখলাম আমি একটা টিভি স্টুডিওতে গেছিলাম, সেখানে আমাকে দেখাইলো একটি দল একটা বই বের করছে, দ্বিতীয় স্বাধীনতার শহীদদের তালিকা। দ্বিতীয় স্বাধীনতা কি? নতুন দেশ হয়েছে একটা, নতুন কিছু হয়েছে একটা। দ্বিতীয় শহীদদের কেন কারা এটা ডিসপ্লে করছে? দ্বিতীয় স্বাধীনতা বলতেছে যারা ৭১-এ মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছে। আমরা যুদ্ধ করছি, তারা পাকিস্তানের সেনাবাহিনীর সাথে অক্সিলারি বাহিনী নিয়ে আমাদের উপরে আক্রমণ করেছে। আজকে আমি ভোটে মরে যেতে পারতাম, শহীদ হতে পারতাম, তাহলে কি আমি এখানে আসতাম? এত শহীদের মধ্যে, আমি শেষ করতেছি, এত শহীদের মধ্যে হয়তো একটা তালিকা থাকতে কেউ চিনতেও না। সুতরাং স্বাধীনতা একবারই হয়েছে, সেটা এটা যে মুক্তিযুদ্ধ হয়েছে। যারা দ্বিতীয় স্বাধীনতার স্বপ্ন দেখেন তারা ৭১-এ মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, মুক্তিযুদ্ধের শহীদদের অস্বীকার করেন, তাদের আত্মার প্রতি অসম্মান করেন। আমি আপনাদেরকে সবাইকে সজাগ হতে বলছি, লেখেন, সত্যি কথাগুলো লেখেন, মানুষের বাংলাদেশকে বাঁচান। এইটাই বাঁচালে আমরা বাঁচব, দেশ বাঁচবে, সবাই বাঁচবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। হয়ে গেছে নাকি? অনেক অনেক ধন্যবাদ আমাদের